নমস্কার, আমি অসীম। আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল পলিটি উইথ অসীমে। আমরা লাস্ট ভিডিওটির মধ্যে আমরা প্রথম 10টা কোয়েশ্চেন 2016 যে কোয়েশ্চেন হয়েছে এর প্রথম 10টা কোয়েশ্চেন আমরা খুব দারুণভাবে উইথ লট অফ ইনফরমেশন অ্যান্ড এক্সপ্লেনেশন সহ আমরা প্রথম 10টা কোয়েশ্চেন আমরা শেষ করেছি। এবং যারাই আমাদের এই ভিডিওর পার্ট নাম্বার 2 দেখবেন তাদের কাছে আমরা একটাই রিকোয়েস্ট করবো, আপনারা পার্ট নাম্বার 1টি ভালো করে দেখে এবং পার্ট নাম্বার 2টি দেখবেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা যখন এই কোয়েশ্চেনগুলো সলভ করবেন একটা নোট খাতা বানাবেন এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের যেইটুকু এক্সপ্লেনেশন আমরা করছি এই ভিডিওটির মধ্যে বা এই ভিডিও সিরিজের মধ্যে আমরা করব, আপনারা এটা এনশিওর করবেন খুব দারুণভাবে এগুলো একটু নোট করে রাখবেন। চলুন আমরা আজকে শুরু করছি কোয়েশ্চেন নাম্বার 11 থেকে। কোয়েশ্চেন নাম্বার 11 আসলে কি বলছে এটা আমরা আগে একটু দেখিনি। কোয়েশ্চেন নাম্বার 11 বলছে মডার্ন ইন্ডিভিজুয়ালিস্ট ফেভার, অর্থাৎ আধুনিক ব্যক্তি স্বতন্ত্রবাদীরা সমর্থন জানায়। কাকে তারা অ্যাকচুয়ালি সমর্থন করেন? যে এই যে আইডিওলজি, অর্থাৎ এটা একটা লিবারেলিজমের পার্ট, অর্থাৎ উদারনীতিবাদের একটা পার্ট, লিবারেলিজমের একটা পার্ট। এই লিবারেলিজমের যে মডার্ন যে টাইপসটি আছে, ঠিক, যে ইন্ডিভিজুয়ালিস্ট যে কি আছে, ইন্ডিভিজুয়ালিস্ট ইট ইজ ওয়ান কাইন্ড অফ ফিচার্স অফ ক্লাসিক্যাল লিবারেলিজম, অর্থাৎ যে ট্রেডিশনাল লিবারেলিজম ছিল বা ক্লাসিক্যাল বা ধ্রুবীয় উদারবাদ নীতি ছিল তার একটি ফিচার্স। সো এক্ষেত্রে রাইট অ্যান্সার হলো সি, ট্রাস্টিং অন দি কোঅর্ডিনেটিং পাওয়ার টু দ্য স্টেট, অর্থাৎ মডার্ন ইন্ডিভিজুয়ালিস্ট স্টেটকে অ্যাজ এ কোঅর্ডিনেটিং পাওয়ার হিসাবে তারা দেখতে চেয়েছে। কোঅর্ডিনেটিং পাওয়ার বলতে কী বলতে চাইছে? বাংলাতে এটাকে স্টেটকে সমন্বয় সাধনের ক্ষমতা অর্পণ করার পক্ষে। অর্থাৎ দেখুন, স্টেটকে সমন্বয় সাধনের ক্ষমতা বলতে এখানে বোঝানো হয়েছে যে স্টেটের হাতে কিছু কিছু ক্ষেত্রে স্টেটের পাওয়ার থাকবে, যেমন যে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য ডেভেলপমেন্ট পার্সপেক্টিভ, এডুকেশন, হেলথ, এই যে বেসিক কিছু রিকোয়ারমেন্ট পিছিয়ে পড়া শ্রেণীর জন্য, এগুলো স্টেটকে এনশিওর করার দায়িত্ব এই মডার্ন ইন্ডিভিজুয়ালিস্টরা প্রেফার করেছে। সো দিস ইজ আ ভেরি মাচ শর্ট এক্সপ্লেনেশন। এই কারণে আমি এটার এক্সপ্লেনেশন শর্ট রেখেছি। রিজন ইজ দ্যাট আমরা যে কোনো একদিন একটা ক্লাস কন্ডাক্ট করে আমরা লিবারেলিজম যে পুরো কনসেপ্টটা আছে, উদারনীতিকবাদ, এবং উদারনীতিকবাদের যে 4টা টাইপস আছে, যেটা মডার্ন লিবারেলিজম, ক্লাসিক্যাল লিবারেলিজম অ্যান্ড লিবারেটারিয়ানিজম এবং নিউ লিবারেলিজম, এই যে 4টা টাইপস আছে, আমরা এই 4টা টাইপসকে আমরা দারুণভাবে একদিন করে নেব। চলুন আজকে আমাদের কোয়েশ্চেন নাম্বার 12-এর দিকে আমরা এখন দেখছি। কোয়েশ্চেন নাম্বার 12 কি বলছে? হু স্টেটেড এভরি স্টেট ইজ নোন বাই দ্য রাইট দ্যাট ইট মেনটেন্স। সো কে বলেছে স্বীকৃত অধিকারের পরিপ্রেক্ষিতেই প্রত্যেক রাষ্ট্রের চরিত্র অনুধাবন করা যায়। অনেকটা পলিটিক্যাল সায়েন্সে বলতে গেলে এটা ওয়ান অফ দ্য ফেমাস এক্সপ্লেনেশন, যেটার রাইট অ্যান্সার হলো লাস্কি। ইভেন আমি লাস্ট ক্লাসে বলেছিলাম প্রত্যেক বছর লাস্কি থেকে 1 থেকে 2টা কোয়েশ্চেন আসছে। এই যে 2016-এর যে কোয়েশ্চেনটা আমরা দেখছি, এই 12টা কোয়েশ্চেনের মধ্যে আমরা লাস্কির থেকে আমরা 2টা কোয়েশ্চেন অলরেডি পেয়ে গেছি। সো লাস্কির এক্সপ্লেনেশন আমরা একদম প্রথম যে কোয়েশ্চেনটা, এতে আমরা লাস্কির এক্সপ্লেনেশন দিয়েছি। লাস্কি বিলং করে মডার্ন লিবারেলিজম যে থিঙ্কার আছে এখান থেকে বিলং করে। লাস্কির দুইটা ইম্পর্টেন্ট বই আছে, একটা হলো গ্রামার অফ পলিটিক্স, আর একটা বই আছে আপনার লিবার্টি রিলেটিভ, আর একটা বই আছে। এই 3টা জিনিস আপনারা যারা আমাদের প্রথম ভিডিওটা দেখেছেন ওইখানে আমরা 3টা জিনিসের সম্পর্কে আমরা মেনশন করেছি। এবার আমরা দেখব কোয়েশ্চেন নাম্বার 13। কোয়েশ্চেন নাম্বার 13 কি বলছে? ভ্যালু ফ্রি ডিসকাশন ইন পলিটিক্যাল সায়েন্স ওয়াজ স্টার্টেড বাই, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের মূল্যমান নিরপেক্ষে আলোচনায় সূত্রপাত করেছিলেন। এটার রাইট আনসার যদি আমি সিম্পলি যদি বলি, বিহেভিয়ারালিজম। রাইট আনসার ইজ সি। সি ইজ দ্য রাইট আনসার। কেন সি ইজ দ্য রাইট আনসার? সেম এটার এক্সপ্লেনেশনও আমরা কোয়েশ্চেন নাম্বার যে 3 ছিল, আপনারা প্লিজ একটু কষ্ট করে দয়া করে গিয়ে যে আমাদের এই যে প্রিভিয়াস এক্সপ্লেনেশনটা আছে আপনারা একটু দেখে আসবেন। তবু আমি এই কোয়েশ্চেনের মধ্যে একটু আলোচনা করে দিচ্ছি যে এই কোয়েশ্চেনটা যে 3 নম্বর যে কোয়েশ্চেনটা আছে, 3 নম্বর কোয়েশ্চেনটার মধ্যে আমরা আলোচনা করেছি কি ট্র্যাডিশনালিজম মানে কি, বিহেভিয়ারালিজমের মানে কি, এবং পোস্ট বিহেভিয়ারালিজমের মানে কি, এবং তাদের টাইম পিরিয়ড সহ আমরা আলোচনা করেছি। শুধু সেম জিনিস এখানে আলোচনা করে আমরা সময় নষ্ট করব না। আমি সিম্পলি বলছি, বিহেভিয়ারালিজম তারা সায়েন্সের উপর অনেকটা ফোকাস করেছে, আমি সায়েন্স লিখে দিয়েছি। ট্র্যাডিশনালিজম একেবারে আমি ওই দিন যখন আলোচনা করছিলাম বলছিলাম ট্র্যাডিশনালিজম মোরালিটির ভ্যালু এইসব জিনিসগুলোর উপর অনেকটা তারা ফোকাস করেছে।
আর পোস্ট বিহেভিয়ারিজম কি, এই যে ট্রেডিশনালিজম প্লাস বিহেভিয়ারিজম দোনোটার যে ফিচার্সগুলো আছে, এখানে ভ্যালুর উপর ফোকাস করা হয়েছে, নর্মসের উপর ফোকাস করা হয়েছে, স্টেট সেন্ট্রিক আলোচনার উপর তারা শুধুমাত্র বিলিভ করে, তারা স্টেটকে এজ এ ওয়ান সিঙ্গেল এন্টিটি হিসেবে দেখছে, তারা তাদের আলোচনা শুধুমাত্র এজ এ স্টেট সেন্ট্রিক। বাট বিহেভিয়ারিজম এই যে পলিটিক্যাল সায়েন্সের আলোচনাটাকে এই যে ট্রেডিশনালিজম বা ট্রেডিশনালবাদ বা আপনার আদর্শবাদী চিন্তাভাবনা এর বাইরে গিয়ে, অর্থাৎ তারা যে ভ্যালুর উপরে জোর দিয়েছে এটাকে তারা ডিনাই করে, তারা সায়েন্সের উপরে জোর দিয়েছে, তারা রিজনিংয়ের উপর জোর দিয়েছে, তারা যে একটা স্টেট সেন্ট্রিক শুধুমাত্র ট্রেডিশনালিজম একটা স্টেট সেন্ট্রিক মতলব রাষ্ট্রকেন্দ্রিক দিয়ে একটা চিন্তাভাবনা করছিল, এর বাইরে গিয়ে তারা একটা বিয়ন্ড অর ওয়াইডার পার্সপেক্টিভের কথা বলেছে কে, বিহেভিয়ারালিজম। ঠিক, এবার পোস্ট বিহেভিয়ারালিজম বলেছে কি, যে ট্রেডিশনালিজমের জিনিসগুলো দরকার, বিহেভিয়ারালিজম জিনিসগুলো দরকার পলিটিক্যাল সায়েন্সকে স্টাডি করার জন্য, কারণ শুধুমাত্র সায়েন্স দিয়েও আমরা পলিটিক্যাল সায়েন্সকে বুঝতে পারবো না, বিকজ কালচারাল ডিফারেন্স, পলিটিক্যাল অ্যাসপেক্টসের পলিটিক্যাল পার্সপেক্টিভ, ব্যাকগ্রাউন্ড, সোসাইটাল পার্সপেক্টিভ, এগুলো ডিফারেন্স অ্যাজ ওয়েল এজ শুধুমাত্র আমরা মূল্য, ভ্যালু, নর্মস এগুলো দিয়েও আমরা পলিটিক্যাল সায়েন্সকে স্টাডি করতে পারবো না। তাহলে আমরা কী করতে হবে, আমাদের দুইটাকে মিক্সআপ করে যেটাকে আমরা পোস্ট বিহেভিয়ারালিজম বলছি। আরও দু তিনটে ইনফরমেশন আমি ওই দিন ভিডিওর মধ্যে বলেছিলাম। চার্লস মেরিয়াম হলো আপনার বিহেভিয়ারালিজমের ফাদার, আর ডেভিড ইনস্টল হলো পোস্ট বিহেভিয়ারালিজমের ফাদার। এই জিনিসগুলো আমি লাস্ট ভিডিওর মধ্যে বলেছি। তাহলে দেখুন এই কোয়েশ্চেনটার মধ্যে কী বলেছে, ভ্যালু ফ্রি। তাহলে ভ্যালু লোডেড কে বলেছে, ভ্যালুর কথা কে বলেছে, ভ্যালুর কথা বলেছে ট্রেডিশনালিজম, সিম্পল। ভ্যালু ফ্রি এর কথা কে বলেছে, বিহেভিয়ারালিজম। তাহলে রাইট আনসার ইজ বিহেভিয়ারালিজম। দেন পোস্ট বিহেভিয়ারালিজম কিসের কথা বলেছে, যেখানে ট্রেডিশনাল অ্যাজ ওয়েল অ্যাজ বিহেভিয়ারালিজম দোনোটাকে মিক্সচার যেখানে দেখবেন, যেখানে আপনি দেখছেন যে দোনোটার ফিচার্স আছে, তাহলে ওইটা কে বলেছে, ওটা এরকম টাইপের স্টেটমেন্ট যদি আসে যেখানে আপনার বিহেভিয়ারালিজম মানে আপনার সাইন্টিফিক অ্যাসপেক্টও দেখছেন অ্যাজ ওয়েল এজ ট্রেডিশনাল অ্যাসপেক্টও দেখছেন, তখন আপনি কী করবেন, তখন আপনি এটা আন্দাজ লাগাবেন, বা ইট ইজ কল দ্য কনসেপচুয়াল ক্রিয়েটিভ, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট উইল বি দ্য আনসার অফ পোস্ট বিহেভিয়ারালিজম, যেখানে আপনি ভ্যালুরও কিছু ফিচার্স দেখছেন, মোরালিটিরও দেখছেন, অ্যাজ ওয়েল এজ সায়েন্সের পার্সপেক্টিভও দেখছেন, তাহলে সেটা হবে পোস্ট বিহেভিয়ারালিজম। আর যেখানে শুধুমাত্র সাইন্টিফিক অ্যাসপেক্ট দেখছেন, সায়েন্স, রিজনিং, হ্যাঁ, অ্যান্ড লাইক বিয়ন্ড দ্য স্টেট সেন্ট্রিক আলোচনা, তখন আপনি কী দেবেন, বিহেভিয়ারালিজম। আর যেখানে শুধুমাত্র নর্মস, ভ্যালু, স্টেট সেন্ট্রিক আলোচনা দেখবেন, সেটা দেবেন আপনি ট্রেডিশনালিজম। খুব সুন্দরভাবে আমরা জিনিসগুলোকে এক্সপ্লেন করার ট্রাই করেছি। সো আপনারা এই ভিডিওটি দেখার সাথে সাথে একটু নোট করে নেবেন। আরও দুইটা ইনফরমেশন আমি আগেও দিয়েছি, এখনও বলছি, যে বিহেভিয়ারালিজমের ফাদার হলো চার্লস মেরিয়াম অ্যান্ড পোস্ট বিহেভিয়ারালিজমের ফাদার হলো ডেভিড ইনস্টন। চলুন আমরা কোয়েশ্চেন নাম্বার 14 নম্বর আমরা যাচ্ছি। 14 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখুন, ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেঞ্জ, হু সেড দিস, দ্যাট মিনস কে বলেছে এটা। এটার রাইট অ্যান্সার সিম্পল যদি বলি আমি, সেটা হলো রুশু। রাইট, রাইট অ্যান্সার আপনার রুশু। রুশু উইল বি দ্য রাইট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন। অর্থাৎ রুশু এই স্টেটমেন্টের মধ্যে দিয়ে আসলে সে কী বলতে চাইছে এটা আমাদের বোঝা খুবই ইম্পর্টেন্ট। রুশু এই ভিডিওটার মধ্যে দিয়ে এই স্টেটমেন্টের মধ্যে দিয়ে বলতে চাইছে যে যখন আমরা যখন রুশুকে পড়ব, রুশু, হবস, লক, রুশু তিনজনকে যখন পড়ব, তিনজনের যে স্টেট অফ নেচার যে স্টেট অফ নেচার সম্পর্কে তাদের আলাদা আলাদা বিচার বা চিন্তাভাবনা রয়েছে। চলুন রুশুর যে স্টেট অফ নেচার সম্পর্কে আমরা একটু জিনিস ভেবে বা একটু জিনিস আমরা পড়ে নিই। স্টেট অফ নেচার, ঠিক আমরা হবস লকটাও পড়ব যখন আমাদের স্টেটমেন্টের মধ্যে হবস লক আসবে, এবং যেহেতু এখানে রুশুর কথা এসেছে, রুশুটাকে আমরা আগে দিয়ে পড়ে নিই। প্রথম একটা জিনিস দেখুন, রুশুর একটা বই আছে সোশ্যাল কন্ট্রাক্ট, মোস্ট ইম্পর্টেন্ট বুক, সোশ্যাল কন্ট্রাক্ট। এই বইটা আপনারা লিখে রাখতে পারেন। সোশ্যাল কন্ট্রাক্ট, ঠিক আছে, সোশ্যাল কন্ট্রাক্ট বইটা কার, রুশুর স্টেট অফ নেচার আমি স্টেট অফ নেচার একটু কীভাবে বলছি, এই যে রুশুর স্টেট অফ নেচারটাকে আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে। রুশু বলেছেন যে স্টেট ফরমেশন হওয়ার আগে, যেটাকে আমরা স্টেট অফ নেচার বলছি, তখন মানুষের নেচার না
অনেকটা ভালো ছিল, ঠিক। কিন্তু যখন থেকে সায়েন্স, টেকনোলজি, যখন থেকে প্রাইভেট প্রপার্টি, এইসব জিনিসগুলোর ইমার্জ হওয়া শুরু করলো সোসাইটির মধ্যে, তখন ধীরে ধীরে মানুষ এর যে ক্যারেক্টার বা মানুষের যে নেচার অনেকটা কী হয়ে গেছে, অনেকটা বলতে গেলে হিংসাত্মক হয়ে গেছে। অর্থাৎ বলতে গেলে স্টেট অফ নেচারে মানুষের নেচার তো ভালো ছিল, কিন্তু মানুষের মধ্যে যখন প্রাইভেট প্রপার্টি আসলো, মানুষের মধ্যে যখন টেকনোলজির ব্যাপারে জানতে পারলো, মানুষ যখন সায়েন্স সম্পর্কে জানতে পারলো, মানুষ কী হয়ে গেল, রুশু বলছে মানুষ কারাপ্টেড হয়ে গেল, মানুষ হিংসাত্মক হয়ে গেল। সো এইটা হলো রুশুর স্টেট অফ নেচারের ডেফিনিশন। আর এই যে রুশুর যে ডেফিনিশনটা না, এটা অনেকটাই স্টেট অফ নেচারের সাথে একটু মিল ঝুল আছে। তাই আমি যে স্টেট অফ নেচারটা, রুশুর যে স্টেট অফ নেচার এবং রুশুর একটা বই যেটা সোশ্যাল কন্ট্যাক্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট বুক, আমি আপনাদেরকে লিখে দিলাম। ম্যান ইজ বর্ন ফ্রি বাট এভরিওয়্যার হি ইজ ইন চেন। অর্থাৎ একটা মানুষ কিন্তু জন্মগ্রহণ করছে একেবারে ফ্রি হয়ে, কিন্তু ধীরে ধীরে যখন সে বড় হচ্ছে তখন সে একটা চেইনের মধ্যে আবদ্ধ হয়ে পড়ছে। রুশুর এই স্টেটমেন্টের মধ্যেই সে এইটা বোঝাচ্ছে। আর এটা অনেকটা রুশুর স্টেট অফ নেচারের যে সিস্টেমটা, ওইটাকে অ্যাকচুয়ালি কী করে ডিফাইন করে। ঠিক আছে, চলুন আবার একটু কনক্লুড করে দিই। রুশুর যে স্টেট অফ নেচার, অ্যাকচুয়ালি স্টেট অফ নেচারটার মধ্যে দিয়ে রুশু বলছে যে স্টেট তৈরি হওয়ার আগে, বিফোর স্টেট, আমি একটু লিখে দিচ্ছি ছোটো করে, বিফোর স্টেট, এসটি লিখলাম, হ্যাঁ, হিউম্যান নেচার ছিল না, হিউম্যান নেচার, নেচার কী ছিল, হিউম্যান নেচার বিফোর স্টেট কী ছিল, গুড। বাট যখন মানুষের মধ্যে কী এলো, সায়েন্স এলো, টেকনোলজি এলো, ঠিক, মানুষের মধ্যে প্রাইভেট প্রপার্টি এলো, মানুষ আস্তে আস্তে কী হওয়া শুরু করলো, কারাপ্টেড হওয়া শুরু করলো, ঠিক, মানুষ আস্তে আস্তে কী হলো, হিংসাত্মক হওয়া শুরু করলো, মানুষের মধ্যে একটা সেলফ সেন্ট্রিক চিন্তাভাবনা ইমার্জ হলো। আর যেটা মানুষকে ধীরে ধীরে কিসে পরিণত করলো, একটা দাসত্ব, একটা শিকলে মানুষকে আস্তে আস্তে করে বেঁধে দিল। ঠিক আছে, এটা হলো রুশুর স্টেট অফ নেচারের ডেফিনিশন। যে স্টেট অফ নেচারকে রুশু বলছে ভালো ছিল স্টেট অফ নেচার, কিন্তু ধীরে ধীরে মানুষের মধ্যে যখন প্রাইভেট প্রপার্টি, মানুষের মধ্যে যখন টেকনোলজি এলো, মানুষের মধ্যে যখন সায়েন্সের এইসব জিনিসগুলো ডেভেলপড হলো, হ্যাঁ, প্রাইভেট প্রপার্টি, তখন মানুষ একটু একটু করে কী হলো, হিংসাত্মক হয়ে গেল, মানুষ একটু একটু করে মানুষ কী হয়ে গেল, যে আর সেই তারা তাদের মধ্যে যে আগের মতন যে একটা যে ভাব বা আগের মতন যে তাদের মধ্যে যে একটা বোঝাপড়া, এটা আস্তে আস্তে করে শেষ হয়ে গেল। ঠিক, আমরা হবসকেও আলাদাভাবে পড়ব, হবসকেও আমরা আলাদাভাবে পড়ব। চলুন হবস নিয়েও একটু আলোচনা করে দিই। হবসের যে মেইন ইম্পর্টেন্ট বুক হলো লিভিয়াথান। মোস্ট ইম্পর্টেন্ট বুক লিভিয়াথান হবসের, হ্যাঁ, লিখে রাখবেন। হবসের মোস্ট ইম্পর্টেন্ট বুক হলো লিভিয়াথান। এবং হবস স্টেট অফ নেচারকে কী বলেছেন, যেরকম আমরা রুশুরটা বুঝলাম, রুশু প্রথম দিকে বললো স্টেট অফ নেচার ওয়াজ গুড, বাট একটু একটু করে যখন মানুষের মধ্যে সায়েন্স এলো, টেকনোলজি এলো, হিউম্যান নেচার ব্যাড হয়ে গেলো, কারাপ্টেড হয়ে গেলো। কিন্তু হবস কি বলছে, হবস বলছে স্টেট অফ নেচার কী ছিল, ভালো ছিল না, ব্যাড ছিল, ভালো ছিল না, ঠিক আছে, ব্যাড। সো স্টেট অফ নেচার কী আসলো, মানুষের সাথে হিংসায় লিপ্ত থাকতো, সেই ন্যাস্টি ব্রুট, একজন আরেকজনকে, মানে যার পাওয়ার বেশি সেই টিকে থাকতে পারবে স্টেট অফ নেচারে। অর্থাৎ আলটিমেটলি ইজ এ টোটালি স্টেট অফ নেচার কী ছিল, অ্যাকর্ডিং টু হবস, একেবারে বাজে স্টেট অফ নেচার। তাই এই স্টেট অফ নেচার, যে এই যে কিওটিক সিচুয়েশন, এই বাজে সিচুয়েশন থেকে বাঁচার জন্য মানুষ কী করলো, মানুষ চুক্তিবদ্ধ হয়ে স্টেটের ফরমেশন করলো। এটা কে বললো, হবসের। তাহলে স্টেট, আমি জাস্ট শুধু স্টেট অফ নেচারের কথাই আলোচনা করছি। এর পরবর্তীগুলো আমরা যখন প্রত্যেকটা থিঙ্কারকে আলাদা আলাদাভাবে পড়বো তখন এই জিনিসগুলো আলোচনা করবো। শুধু আমি এটা বলছি যে স্টেট অফ নেচার, অর্থাৎ স্টেট তৈরি হওয়ার আগে অ্যাকচুয়ালি সোসাইটিটা কেমন ছিল। হবস বলছে কি সোসাইটিটা ভালো ছিল না, সোসাইটির মধ্যে অনেকটা কিওটিক সিচুয়েশন ছিল, অনেকটা ন্যাস্টি ব্রুটি ছিল, মানুষ একজন আরেকজনের প্রতি মারতো বা একজন আরেকজনের প্রতি তার ক্ষমতা পাওয়ার জাহির করতে চাইতো। ঠিক, তারপরে এইসব থেকে বাঁচার জন্য মানুষ কি তৈরি করতে শুরু করতে, কী তৈরি করার কথা ভাবলো, স্টেট করার কথা ভাবলো। ইভেন রুশু কী করলো, রুশু বললো যে স্টেট অফ নেচার তো ভালো ছিল,
হবসের উল্টাটা বলছে, স্টেট অফ নেচার ভালো ছিল, কিন্তু যখন একটু একটু করে মানুষের মধ্যে কী শুরু হলো, প্রাইভেট প্রপার্টি, টেকনোলজি, এইসব জিনিসগুলো এলো, মানুষ আস্তে আস্তে কারাপ্টেড হয়ে গেল। ঠিক, চলুন এটা হলো এই কোশ্চেনের এক্সপ্লেনেশন। আমরা আরও এক্সপ্লেনেশন করবো নেক্সটে, যেসব জিনিসগুলো আমরা পাবো। কোশ্চেন নম্বর 15 আমরা যদি দেখি, হু অ্যামং দ্য ফলোয়িং আর্গুড দ্যাট স্টেট ইজ এ ন্যাচারাল ইনস্টিটিউশন? একেবারে কোনো দিকে চিন্তা না করে আপনারা রাইট অ্যান্সার দেবেন এরিস্টটল। আমি কালকে যখন পড়িয়েছি আমি একটা থিওরির কথা বলেছি, অর্গানিক থিওরি অফ স্টেট। ঠিক, এই যে আমি বারবার বলেছি যে ন্যাচারাল ইনস্টিটিউশনের কথা বলেছেন কে? এরিস্টটল। বা এরিস্টটল কি বলেছেন ন্যাচারাল ইনস্টিটিউশন নিয়ে কি বলেছেন বলুন, একটু বুঝুন। তিনি বলছেন স্টেট যে আছে না, স্টেট ইজ এ ন্যাচারাল ইনস্টিটিউশন। ইভেন স্টেট কেন ন্যাচারাল ইনস্টিটিউশন তিনি বলছেন? তিনি বলছেন স্টেট উইদাউট স্টেট ছাড়া, মানুষ তার যে দৈনন্দিন যে নিডগুলো আছে না, এগুলা মানুষ ফুলফিল করতে পারবে না। ইভেন তিনি আরও একটি স্টেট অফ নেচার এক্সপ্লেনেশন দিতে গিয়ে বলেছেন যে স্টেট কেন খুবই ইম্পর্টেন্ট, ইট ইজ এ ভেরি মাচ ন্যাচারাল। এটাকে আপনি কী করতে পারবেন না, ডিনাই করতে পারবেন না। আর ইট ইজ নট এ ফর্ম বাই দ্য এগ্রিমেন্ট, এটা কোনো এগ্রিমেন্টের দ্বারাই তৈরি হয়নি, এটা একটা ন্যাচারাল ইনস্টিটিউশন। মানুষ আসার আগেও তিনি বলছেন যে স্টেটের ছিল, মানে দিস মিনস ইট ইজ নট ক্রিয়েটেড বাই এনি এগ্রিমেন্ট। অর্থাৎ এই যে স্টেট অ্যাকর্ডিং টু এরিস্টটল, যে স্টেট কোনো এগ্রিমেন্টের দ্বারাই তৈরি হয়নি, যেটা আমরা হবস, লক, রুসুর ক্ষেত্রে দেখছি। তারা বলছে কি স্টেট অফ নেচার ছিল, মানুষ তখন তাদের কিওটিক সিচুয়েশন, বাজে সিচুয়েশন থেকে বাঁচার জন্য কী তৈরি করেছে, স্টেট তৈরি করেছে। কিন্তু এরিস্টটল এটা বলছে না। এরিস্টটল কি বলছে? স্টেট ইজ এ ন্যাচারাল ইনস্টিটিউশন, এটি ন্যাচারালি এটা আছে, এটা কোনো কারোর দ্বারাই তৈরি হয়নি। ইভেন এরিস্টটল বলছে উইদাউট স্টেট পিপল কান্ট লিভ, উইদাউট স্টেট ছাড়া মানুষ কী করতে পারবে না, মানুষ বাঁচতেই পারবে না, অ্যাকর্ডিং টু এরিস্টটল। এবং এরিস্টটল একটা ফেমাস স্টেটমেন্ট আছে, আপনারা এই স্টেটমেন্টটা চাইলে লিখে রাখতে পারেন, বাংলাতেই লিখে রাখুন একটা লাইন শুধু, যে তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি স্টেট ছাড়া থাকতে পারে তাহলে এক না হয় সে ভগবান, আর না হলে একজন বিস্ট, মানে দ্বৈত। এক নাইলে সে ভগবান, নাইলে সে দ্বৈত। আদারওয়াইজ কারোর পক্ষে পসিবল না যে স্টেট ছাড়া লিভ করা, মানে স্টেট ছাড়া থাকা। দুইটা মানুষ শুধুমাত্র স্টেট ছাড়া থাকতে পারবে, এক নাইলে সে গড, আর এক নাইলে সে বিস্ট, দ্বৈত। ঠিক আছে, এই একটা ফেমাস স্টেটমেন্ট আমরা এরিস্টটলের সাথে আমরা অ্যাড করতে পারি। ঠিক, এরিস্টটল ইম্পর্টেন্ট বুক কি? পলিটিক্স। ওকে, পলিটিক্স। এই পলিটিক্স বইয়ের মধ্যে এরিস্টটলের মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্টগুলো মেনশন করা আছে। আমি লিখে দিচ্ছি এরিস্টটলের মেন কী কনসেপ্ট আছে, যেগুলো আমরা যে সময় প্রিপারেশন করবেন এই এসটিপিজির পলিটিক্যাল সায়েন্সের, যারা যেখান থেকে প্রিপারেশন করছেন বা যেখান থেকে পড়ছেন বা কেউ সেলফ স্টাডি করছেন, আমি কয়েকটা জিনিস লিখে দিচ্ছি, এগুলো আপনারা মাস্ট বি আপনাদের যে নোটস আছে নোটসের মধ্যে আপনারা ইনক্লুড করবেন। অ্যাকচুয়ালি এরিস্টটল কী থিওরি দিয়েছে, এরিস্টটল একটা বই বললাম যে পলিটিক্স ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট বুক, ইভেন যেটার মধ্যে সে অনেকগুলো থিওরি দিয়ে গেছে। এর মধ্যে আপনারা এক্সামের জন্য কোন কোন থিওরিগুলোর একেবারে আমরা পড়ে যাবেন, একটা হলো কনস্টিটিউশনের থিওরি, এরিস্টটলের কনস্টিটিউশন। আমার স্ক্রিনটা অত বড় নয়, ইভেন প্যান্টও আজকে ডিস্টার্ব করছে, তো একটু ভালোভাবে লিখতে পারছি না, আপনারা শুনে লিখে নেবেন কনস্টিটিউশন। এরিস্টটল 2 নম্বর থিওরি কি? এরিস্টটল 2 নম্বর থিওরি যদি বলি আমি, কনস্টিটিউশন তো বললাম। স্লেভারির একটা থিওরি আছে, এটা একটু পরে যাবেন। ঠিক আছে, তারপর এরিস্টটল, এই জায়গাটা থেকে কিন্তু এরিস্টটল অবভিয়াসলি কোয়েশ্চেন আসে আমাদের। অলরেডি আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যখন আমি দেখছিলাম আমি দেখেছি এই কনস্টিটিউশন থিওরি থেকে কোয়েশ্চেন এসেছে। এরিস্টটল রেভলিউশন থিওরি আছে, ঠিক। এই গেল কয়েকটা, 3টা থিওরির কথা বললাম, এই 3টা থিওরি আপনারা পড়বেন ভালো করে। ইভেন এরিস্টটল যে একটা স্টেটকে তিনি কীভাবে পার্সপেক্টিভ বা কীভাবে তিনি ডিসক্রাইব করেছে স্টেটের ইম্পর্টেন্সটা, এটা একটু ভালো করে পড়বেন। দিস ইজ দ্য ভেরি মাচ ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস। ইভেন আরও একটা জিনিস লিখে রাখুন, এরিস্টটলকে যেভাবে আমরা প্ল্যাটোকে
কি বলি, আইডিয়ালিস্ট থিঙ্কার বলি, ঠিক, আইডিয়ালিস্ট থিঙ্কার বলি। সেভাবে আমরা এরিস্টটলকে কনজারভেটিভ থিঙ্কার বলি। কনজারভেটিভটা আমি এদিকে লিখছি বিআই টিআইভি, ওকে, কনজারভেটিভ আপনারা লিখে দেবেন, কনজারভেটিভ টিআইভি, ওকে, কনজারভেটিভ থিঙ্কার বলি। এটা এক্সামে আসে, আমাদের ইউজিসি নেটের মেবি 2017 নাকি 18তে এই কোয়েশ্চেনটা এসেছে, এরিস্টটল লাইক উইচ টাইপ অফ থিঙ্কার, কী ধরনের থিঙ্কার, সে একজন কনজারভেটিভ টাইপ অফ থিঙ্কার। ঠিক, এবার কেন কনজারভেটিভ থিঙ্কার বলা হয়, এটা অ্যাকচুয়ালি এখন যদি আলোচনা করে অনেকটা সময় লেগে যাবে, কেন এরিস্টটলকে কনজারভেটিভ এবং প্ল্যাটোকে আইডিয়ালিস্ট থিঙ্কার বলা হয়। যখন যদি আমরা এগুলো শেষ করার পরে সময় পাই, তাহলে আমরা এক একটা থিঙ্কারকে ধরে আমরা আলোচনা করবো। ইভেন আমাদের পেড কোর্সের মধ্যে এগুলো চলছে, যারা আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছেন তাদের সাথে আমরা এই জিনিসগুলো নিয়ে অলরেডি কিছুদিনের মধ্যে আমরা অলরেডি আমাদের এখন কম্পারেটিভ পলিটিক্স চলছে, এরপরে হয়তো আমরা ইউনিট নাম্বার যখন 5 শুরু করব তখন আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। এবার দেখুন কোয়েশ্চেন নাম্বার Question number 16. Who was the prophet of an empty liberty according to Barker? বার্কারের মধ্যে কাকে এমটি, শূন্য গর্ভ স্বাধীনতার প্রবক্তা হিসেবে গণ্যনা করেছেন? এক্ষেত্রে রাইট আনসার হলো, রাইট আনসার তো এক্ষেত্রে আপনার এই কোয়েশ্চেনটার ক্ষেত্রে রাইট আনসার ইজ অপশন নাম্বার সি, জেস মিল, ওকে। বাট জেস মিল সম্পর্কে আমাদের কিছু একটা জিনিস, মানে কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেগুলো আমাদেরকে জানতে হবে। এক্ষেত্রে রাইট আনসার জেস মিল। প্রথমত জেস মিলের কয়েকটা ইম্পর্টেন্ট বুক আছে যেগুলো আপনাদেরকে ভালোভাবে লিখে রাখতে হবে। প্রথম বুক হলো অন লিবার্টি, ওকে, অন লিবার্টি লিখে রাখুন, নেক্সট বার কোয়েশ্চেন আসতে পারে। আর এই যে কয়েকটা ইম্পর্টেন্ট বই আছে, ইম্পর্টেন্ট বইগুলোর ইয়ারগুলো আপনারা লিখে রাখবেন, খুবই ইম্পর্টেন্ট বই। যে অন লিবার্টি, ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট বুক রিটেন বাই দ্য জেএস মিল। অ্যাজ ওয়েল অ্যাজ জেএস মিলের আরও কিছু কনসেপ্টও আছে, ইভেন আরও কিছু বইও আছে যেগুলো আপনাদেরকে লিখে রাখতে হবে। অন লিবার্টির পাশাপাশি জেএস মিলের আরও একটা বই আছে, দ্য সাবজেকশন অফ উইমেন, এটাও লিখে রাখুন, দ্য সাবজেকশন অফ উইমেন। আমি লিখে দিচ্ছি, একটু দাঁড়ান, আমি মুছে এটা লিখে দিচ্ছি, সাবজেকশন অফ উইমেন। সাবজেকশন অফ উইমেন। এই বইটার লিখেছেন কবে? তার ঠিক 10 বছর পরে, 69। এই দুইটা বই জেএস মিলের খুবই ইম্পর্টেন্ট। আরও একটা বই আপনারা চাইলে লিখে রাখতে পারেন, জেএস মিলের আরেকটা ইম্পর্টেন্ট বই আমার কাছে মনে হয়, এটা হলো ইউটিলিটারিয়ানিজম, এই তিনটা বই, একটা সাবজেকশন অফ উইমেন, অন লিবার্টি আর ইউটিলিটারিয়ানিজম, ওকে। ইউটিলিটারিয়ানিজমের যে ইয়ার সেটা হলো আপনার 1863। এই তিনটা বই আপনারা ভালো করে লিখে রাখুন, অন লিবার্টি, সাবজেকশন অফ উইমেন অ্যান্ড ইউটিলিটারিয়ানিজম। দিস ইজ দ্য 3 বুক রিটেন বাই দ্য জেএস মিল। এবার জেএস মিলকে অ্যাকচুয়ালি আপনি এমন একজন থিঙ্কার, জেএস মিল, যিনি এমন একটা সময় থেকে বিলং করেন বলতে গেলে যে আমরা দুইটা কনসেপ্ট পড়ি না, একটা হলো কি পজিটিভ লিবার্টি, আর একটা হলো নেগেটিভ লিবার্টি, পজিটিভ অ্যান্ড নেগেটিভ। দেখুন আবার লিবারেলিজমের কনসেপ্ট এসে পড়েছে, যে ক্লাসিক্যাল লিবারেলিজম তারা যে কথাটা বলে যে আমরা যে লিবার্টিকে দুইটা ভাগে ভাগ করি,
সেক্ষেত্রে ক্লাসিক্যাল লিবারেলিজম নেগেটিভ লিবারেটির কথা বলে। এখন নেগেটিভ লিবারেটি কী? দেখুন, এই প্রত্যেকটা জিনিসকে আমরা যদি একেবারে ডিটেলস যদি আলোচনা করি আমাদের ভিডিওটা অনেকটা সময় লাগবে, কিন্তু আমি যখন লিবারেলিজম পড়াবো একদিন আমি শিওর লিবারেলিজম, শুধুমাত্র লিবারেলিজম উপরে 1 ঘন্টার মতন একটা ভিডিও আমি বানানোর প্ল্যান করব, যেখানে প্রত্যেকটা থিঙ্কার, প্রত্যেকটা থিওরিকে, টাইপসকে আমি কাভার করব। ইভেন এই যে পজিটিভ লিবারেলিজম, এই যে লিবারেটি, পজিটিভ লিবারেটি, নেগেটিভ লিবারেটি, এই যে ক্লাসিক্যাল লিবারেলিজম আছে তারা নেগেটিভ লিবারেলিজমকে প্রমোট করে, বাট পজিটিভ লিবারেলিজমকে মডার্ন লিবারেলিজম প্রমোট করে। সো আমরা জানি যে ক্লাসিক্যাল লিবারেলিজম সবার আগে এলো, তারপরে মডার্ন লিবারেলিজম এলো। তো জেএস মিল এমন একজন পার্সন যিনি এই ক্লাসিক্যাল লিবারেলিজম থেকে যখন মডার্ন লিবারেলিজমে শিফট হচ্ছে থট প্রসেসের মধ্যে, সে মিডলে হলো জেএস মিল। ওকে, জেএস মিল তিনি এই মিডলের সময়টা থেকে বিলং করছে, যেখানে আমাদের এই যে থট প্রসেসের মধ্যে একটা চেঞ্জ আসছে, যেখানে নেগেটিভ লিবারেটি থেকে, যেটা ক্লাসিক্যাল লিবারেলিজম থেকে মডার্ন লিবারেলিজমের দিকে যে শিফট হচ্ছে, এর মিডলের যে একজন থিঙ্কার যিনি যে এই ট্রানজ্যাকশনের ক্ষেত্রে, যে নেগেটিভ লিবারেটি থেকে পজিটিভ লিবারেটি যেটা ট্রানজ্যাকশনের ক্ষেত্রে একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করেছেন। এখন আপনাদের কোশ্চেন হতে পারে, আচ্ছা বলুন তাহলে আমি জেএস মিলকে কোন সাইডে রাখবো, নেগেটিভ লিবারেটির সাইডে রাখবো নাকি পজিটিভ লিবারেটির সাইডে রাখবো? আলটিমেটলি আপনাদের কোশ্চেন থাকতে পারে। তো আপনাকে জেএস মিলকে আপনার শুধু এটাই লিখে রাখুন, দরকার নেই জেএস মিলকে আমরা কোথায় রাখবো, তিনি আলটিমেটলি নেগেটিভ লিবারেটির সাইডে রাখবো। হ্যাঁ, ট্রানজ্যাকশন পিরিয়ডে তো তিনি বিলং করছেন, বাট স্টিল হি ওয়াজ দ্য সাপোর্টার অফ, অর লাইক ইউ ক্যান কনসিডার হিম অ্যাজ এ নেগেটিভ লিবারেটি থিঙ্কার অর প্রমোটার অফ নেগেটিভ লিবারেটি। অ্যাজ ওয়েল এস এইগুলো আপনার জেএস মিলের সম্পর্কে বেসিক কিছু ইনফরমেশন, যেটা আপনারা জেনে রাখা খুবই দরকার। আরও কিছু ইনফরমেশন আমি জেএস মিল সম্পর্কে দিয়ে দিচ্ছি। আমি জানি ভিডিও বড় হবে, কিন্তু আমাদের উদ্দেশ্য হলো যে আমাদের কোয়ালিটি অ্যাড করা। দেখুন, জেএস মিল, আমি আবার লিখছি জেএস মিল। জেএস মিলের ফাদারের নাম কি জানেন? জেমস মিল। জেমস মিল, ওকে, জেমস মিল। একটু জিনিস দ্বারা নোট করুন, জেমস মিল। জেমস মিলের ফ্রেন্ডের নাম কি জানেন? জেমস মিলের ফ্রেন্ডের নাম, দেখুন কত দারুণ একটা রিলেশন, বেনথাম। বেনথাম, কি বললাম? জেএস মিল, জেএস মিলের ফাদারের নাম জেমস মিল। জেমস মিলের যে ফ্রেন্ড ছিল তিনি ছিলেন বেনথাম। বেনথাম কিসের প্রবক্তা? বেনথাম হলো ইউটিলিটারিয়ানিজমের ফাউন্ডার। আমি আপনারা লিখে নেবেন, আমি বলছি ইউটিলিটারিয়ানিজম, ঠিক আছে? ইউটিলিটারিয়ানিজম ফাউন্ডার কি? বেনথাম। আর বেনথাম হলো কি? জেমস মিলের ফ্রেন্ড। আর জেমস মিলকে জেএস মিলের ফাদার। এই রিলেশনশিপটা আপনারা বুঝেছেন। এবার আরেকটু আমরা আগের দিকে এগিয়ে যাই, আর এই যে টপিকটা নিয়ে অল্প কিছু সময় আমি আলোচনা করব, কারণ ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। যে জেএস মিল, আমরা জানি আমরা পলিটিক্যাল থিওরি যখন পড়ব তখন আমরা ইউটিলিটারিজম টপিকটা বা বেনথামকে আমরা পড়তে হবে। আমাদের ইউনিট নাম্বার 5-এ কী আছে? বেনথাম আছে। যখন আমরা বেনথামকে পড়ব তখন আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব যে বেনথাম অ্যাকচুয়ালি কী টাইপের থিঙ্কার ছিল। হ্যাঁ, যে বেনথাম, হ্যাঁ বেনথাম, বেনথাম যে ইউটিলিটারিজম কনসেপ্ট দিয়েছে, ইউ লিখে দিলাম, এটার ক্রিটিসিজম কে করেছে? জেএস মিল। এবার কী বেসিসে ক্রিটিসিজম করেছে, কীভাবে ক্রিটিসিজম করেছে, এটা আমরা আজকে পড়ব না। আজকে শুধু আমরা বেসিক কিছু নলেজ নিয়ে রাখছি, অ্যাকচুয়ালি প্রসেসটা আসলে কীভাবে চলছে। ইউটিলিটারিজম কনসেপ্ট বেনথামের ইউটিলিটারিজম কনসেপ্টের যে দিকগুলা জেএস মিলের মনে হয়েছে, যেগুলোর কারণে এই যে ইউটিলিটারিয়ান কনসেপ্টটা ততটা সাকসেস নয় বা ততটা এফেক্টিভ নয়, সেই জায়গাগুলো ক্রিটিসিজম করে নিউ ইউটিলিটারিজম, মতলব ইউটিলিটারিজমের মধ্যে নতুন ফিচার্স অ্যাড করেছেন জেএস মিল। ইভেন ইনিশিয়াল টাইমে জেএস মিল বেনথামের সাথে কাজ করতেন অ্যাজ এ, বেনথাম তার আঙ্কেলের মতন ছিল, অ্যাজ এ গুরুর মতন ছিল। ইভেন জেএস মিল
তার লাইফের ইনিশিয়াল টাইমে বেশিরভাগ সময় ব্যান্থামের সাথেই কাটিয়েছেন। সো এই হলো আমাদের এই কোয়েশ্চেনটার বেসিক কিছু ইনফরমেশন। আমি অনেকটা ইনফরমেশন আপনাদেরকে এই কোয়েশ্চেনটার ব্যাপারে দিয়েছি, ঠিক আছে। লাস্কি সম্পর্কে আমরা অনেকটা সময় পড়েছি, লাস্কির বেশি ইনফরমেশন কী কী আছে। রুশু সম্পর্কে আমরা একটু আগে পড়েছি, যে অপশানগুলোর কথা বলছি আমি। রুশু যে স্টেট অফ নেচার, অ্যাকচুয়ালি স্টেট অফ নেচার অ্যাকর্ডিং টু রুশু ওয়াজ গুড, ঠিক ছিল, ভালো ছিল। কিন্তু মানুষের মধ্যে যখন সায়েন্স এলো, টেকনোলজি এলো, বিজ্ঞান এলো, মানুষ আস্তে আস্তে কারাপ্টেড হয়ে গেল, তখন মানুষ একসাথে এসে কী ফর্ম করলো, জেনারেল উইল ফর্ম করলো। জেনারেল উইলের কনসেপ্ট আছে, এটা অন্য কোনো দিন আমরা পড়ব। তখন সে জেনারেল উইলের থ্রুতে একজনকে, দ্যাট মিনস সিস্টেমটাকে স্টাবলিশড করা হয়েছে, যেটা স্টেট আমরা বলছি, স্টেট ফরমেশনের কথা যেটা বলছি, ঠিক আছে। সো এই হলো আপনাদের 16 নম্বর কোয়েশ্চেনের এক্সপ্লেনেশন। এখন আমরা 17 নম্বর কোয়েশ্চেনের দিকে আগাবো। 17 নম্বর কোয়েশ্চেন বলল কি, পাওয়ার অ্যান্ড অথরিটি আর, ক্ষমতা এবং কর্তৃত্ব হলো মিউচুয়াল, কন্ট্রাডিক্টরি, টু সেপারেট কনসেপ্ট, টু অ্যাসপেক্টস অফ দ্য সেম কয়েন অ্যান্ড নন অফ দ্য অ্যাবাভ। এখানে রাইট অ্যান্সার হলো অপশন নাম্বার সি, অর্থাৎ একই মুদ্রার দুই দিক। কেন বলছি জিনিসটা, আজকে একটা জিনিস আমি আপনাদের অথরিটি অ্যান্ড পাওয়ার সম্পর্কে আপনাদের একটা জিনিস লিখিয়ে দেব, এরপরে আপনাদের অথরিটি এবং পাওয়ার নিয়ে কোনো কনফিউশন আপনাদের বা কোনো ডাউট আপনাদের থাকবে না। কেন বলছি দেখুন, আমরা যখন বলি যে কোনো অথরিটি, ঠিক, অথরিটি অলওয়েজ দুইটা জিনিস নিয়ে তৈরি হয়। আমি একটু মুছে দিচ্ছি, দাঁড়ান, ছোট্ট করে লেখার জন্য জিনিসটা। অথরিটি শুধু লিখছি, ঠিক আছে। অথরিটি দুইটা জিনিস নিয়ে তৈরি হয়, কি, একটা পাওয়ার প্লাস লেজিটিমেসি ইজ ইকুয়াল টু অথরিটি হয়। এটা ওয়ান কাইন্ড অফ, আপনি বলতে পারেন একটা সূত্র, বা আপনাকে মনে রাখার জন্য একটা প্রসেস। যদি এই দুইটার মধ্যে একটাও যদি না থাকে না, আপনার অথরিটি থাকবে। অথরিটি মিনস হোয়াট? অথরিটি মিনস পাওয়ার টু টেক দ্য ডিসিশন, এম রাইট? অথরিটিতে মিনস এটা, যার কাছে পাওয়ার থাকবে, সে নিজস্ব কোনো ক্ষমতা নেওয়ার, কোনো ডিসিশন নেওয়ার। তাহলে এই যে অথরিটির কথা বলছি, যার কাছে পাওয়ার থাকবে টু টেক দ্য ডিসিশন, তাহলে এই যে ব্যক্তির কাছে পাওয়ারটা, অথরিটিটা কোন থেকে আসবে? একটা তো পাওয়ার, দ্বিতীয়টা লেজিটিমেসি। লেজিটিমেসিকে বাংলা কি বলে? বৈধ বলে, ঠিক আছে, বৈধতা। স্পেলিংটা আমি ঠিক এইভাবে হয়, বৈধতা যে বলে না, বৈধতা, ঠিক, এই যে বৈধতা, ঠিক, লেজিটিমেসি অ্যান্ড পাওয়ার ইজ ইকুয়াল টু অথরিটি। ওকে, লেজিটিমেসি কি? বৈধতা। বৈধতা মিনস কি? অ্যাকসেপ্টনেস। ওকে, সবাই যেটাকে অ্যাকসেপ্ট করে এটাকে আমরা লেজিটিমেসি, বৈধতা বলি, ঠিক আছে। ইভেন অ্যাজ ওয়েল এজ পাওয়ার, এর মধ্যে একটাও যদি আপনার কাছে যদি না থাকে, তাহলে আপনি অথরিটির যে পাওয়ারটা আপনি এক্সারসাইজ করতে পারবেন না। সিম্পল সূত্র কি, যে কি পাওয়ার প্লাস লেজিটিমেসি ইজ ইকুয়াল টু অথরিটি, বাস। এটা হলো আলটিমেট সূত্র, আপনারা লিখে রাখতে পারেন, যে পাওয়ার প্লাস লেজিটিমেসি ইজ ইকুয়াল টু অথরিটি, বাস। এবার আমরা দেখব, এগুলো আপনার 17 নম্বর কোয়েশ্চেনের মোটামুটি এক্সপ্লেনেশন। সো সেই কারণে কি বলছে, পাওয়ার অ্যান্ড অথরিটি কি দুইটি মুদ্রা। এক সাইডে কি আমরা লিখেছিলাম, পাওয়ার প্লাস লেজিটিমেসি ইজ ইকুয়াল টু অথরিটি। দেখুন, তাহলে এদিকে যদি আমি একটা জিনিস ধরি, এদিকে কি পাওয়ারটা ইম্পর্টেন্ট, ঠিক, এই দুইটা জিনিসকে একসাথে করে কি আপনি অথরিটির জিনিসটা এক্সারসাইজ করতে পারবেন, ঠিক আছে। আপনার কাছে যদি বলি আমার কাছে অথরিটি আছে, দ্যাট মিনস আপনি বুঝবেন যে আপনার কাছে লেজিটিমেসি আছে অ্যাজ ওয়েল এজ পাওয়ার আছে ডিসিশন নেওয়ার জন্য, ঠিক আছে। সো দিস ইজ দ্য এক্সপ্লেনেশন অফ কোয়েশ্চেন নাম্বার 17. Now we will discuss about the question number 18. Okay, question number 80 কি বলছে দেখুন, who of the following give the concept or like give the elite theory of power? elite theory of power কে দিয়েছে? elite theory of power যখন আমরা বলি,
এটার মিনসটা আগে আমাদের একটু বুঝতে হবে, অ্যাকচুয়ালি এলিট থিওরি অফ পাওয়ার আসলে মানে কি। আর এখানে এটার রাইট অ্যান্সার ভেরি মাচ সিম্পল, এটার রাইট অ্যান্সার হলো কি উইলফ্রেডো প্যারেটো। এবার আপনি আরেকটা জিনিস লিখে রাখুন, মোস্ট ইম্পর্টেন্ট, এই এলিট থিওরির সাথে কোন কোন থিঙ্কার যুক্ত। ফার্স্ট একটা একটা করে আমি নাম এখানে লেখাচ্ছি, আপনি লিখে রাখুন। একটা তো আমরা দেখেছি এলিট থিওরির সাথে কি আছে, প্যারেটো আছে, হ্যাঁ। এবার একটা একটা করে আমি নাম লেখাচ্ছি, আপনারা লিখুন। প্যারেটো অলরেডি এখানে লেখা আছে, আরেকটা নাম লেখাচ্ছি CW মিল, ওকে। তারপরে কি আছে, রবার্ট মিশেলস, আর লিখছি মিশেলস। রবার্ট মিশেলস। তারপরে আরেকটা নাম লিখে রাখুন, মস্কা। এই যে থিঙ্কারগুলোর নাম লিখিয়েছি প্রত্যেকজনে এলিট থিওরির সাথে যুক্ত, কোনো না কোনো এলিট থিওরির কনসেপ্ট তারা আমাদের কাছে দিয়েছে। সো এই হলো টোটাল চারজন থিঙ্কার, কী নাম, প্যারেটো, CW মিলস, রবার্ট মিশেল, জাগার জন্য আমি রবার্টটা লিখিনি, আরেকটা হলো মস্কা, হ্যাঁ, গাইটেনো মস্কা বলে, জি লিখে দিচ্ছি এখানে আমি, গাইটেনো মস্কা বা মস্কা বলে, ঠিক আছে। এই তিনটা বা তিন ব্যক্তি এই এলিট থিওরির সাথে যুক্ত। এবার এই তিনজন ব্যক্তির তিনটে ইম্পর্টেন্ট বুক আমি আপনাদেরকে লিখিয়ে দিচ্ছি, ঠিক, আপনারা লিখে নেবেন। আমি পুরোটা হয়তো বা জাগার জন্য বলতে পারবো না, অ্যাকচুয়ালি আপনারা এগুলো ফ্যাকচুয়াল জিনিস, এগুলো যদি না লেখেন আপনাদের হবে না। কেন হবে না, কারণ এই জিনিসগুলো এক্সামে বারবার আসবে, আপনারা যদি একটু কষ্ট করে যদি লিখে নিন তাহলে আপনাদের অনেক সুবিধা হবে এই জিনিসগুলো আপনাদের মনে রাখতে, ঠিক। CW মিলসের যে ইম্পর্টেন্ট বইটা সেটা হলো দ্য পাওয়ার এলিট, লিখে রাখুন সুন্দর করে, দ্য পাওয়ার এলিট। পাওয়ার ELIT, একটা একটা করে বই লেখাচ্ছি, পাওয়ার এলিট, দ্য পাওয়ার এলিট। তারপরে দেখুন যে মস্কার যে বইটার নাম লিখে রাখুন, রুলিং ক্লাস, আমি বলে দিচ্ছি আপনারা লিখে রাখুন, মস্কার যে বইটা আছে এটার নাম হলো রুলিং ক্লাস, ওকে। তারপরে যে প্যারেটোর যে বইটা আছে, হ্যাঁ, যেটা আমাদের এখানে আছে উইলফ্রেডো প্যারেটো, তার বইটার নাম হলো দ্য মাইন্ড অ্যান্ড সোসাইটি, দ্য মাইন্ড অ্যান্ড সোসাইটি। সো দিস আর দ্য বুকস অফ দিস থিঙ্কার। আরেকটা বই যেটা আছে রবার্ট মিশেলসের যে বইটার নাম পলিটিক্যাল পার্টিস। এই চারজনের চারটা বই আমি আপনাদেরকে বললাম। একটা হলো কি প্যারেটোর বইয়ের নাম মাইন্ড অ্যান্ড সোসাইটি, হ্যাঁ, তারপরে হচ্ছে CW মিলসের বইয়ের নাম দ্য পাওয়ার এলিট, অ্যান্ড রবার্ট মিশেলসের বইয়ের নাম পলিটিক্যাল পার্টিস, অ্যান্ড মস্কার বইয়ের নাম হলো রুলিং ক্লাস। সো এই হলো আপনার ফ্যাকচুয়াল ইনফরমেশন, এর বাইরে আপনার কোনো কিছু দরকার নেই। এখন আমাদের জাস্ট কি দরকার, এই কনসেপ্টটাকে বোঝার যে অ্যাকচুয়ালি মিনিং আসলে কি, যে এলিট মিনস কি। এলিট হলো একটি অভিজাত বর্গ, বলছে কি প্রত্যেকটা সোসাইটির মধ্যে প্রত্যেকটা সেক্টরে কিছু এলিট পার্সন আছে যাদের হাতে পাওয়ারটা আলটিমেটলি থাকে, ইভেন আসল পাওয়ারটা তারাই এনজয় করে। এলিট থিওরি এটাই বলছে। যেরকম যদি বলি পলিটিক্যাল এলিট কারা, যারা কোনো একটা পলিটিক্যাল পার্টির হায়ার পজিশনে আছে। ডেমোক্রেসিতে এলিট কারা, ডেমোক্রেটিক এলিট থিওরি দিয়েছেন তারাই। তারা বলেছে ডেমোক্রেসিতে আসল পাওয়ারটা কিন্তু আমরা যতই বলি যে মানুষের হাতে আছে, এলিট থিওরি বলে ডেমোক্রেসিতে না, এই ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে কিছু এলিট গ্রুপ আছে, অভিজাত বর্গর গ্রুপ আছে, আর আসল পাওয়ারটা ডেমোক্রেটিক পাওয়ারটা তারার হাতে। আমরা যে পিপল বলি, যে আসল পিপল বলে আমরা যে চিল্লাই যে জনগণের হাতে যে আসল পাওয়ার, এলিট থিওরি বলে না না না, আসল পাওয়ার তো কার হাতে, ছোট্ট একটা স্মল গ্রুপ অফ পিপলের হাতে, স্মল গ্রুপ অফ পিপলের হাতে আসল পাওয়ারটা আছে, এলিট থিওরি বলে।
সেমভাবে পলিটিক্যাল এলিট যদি বলি, ইকোনমিক এলিট যদি বলি, যেরকম আমাদের ইকোনমিক এলিট যদি এক্সাম্পল যদি দিই আমরা, আম্বানি, আদানি, যে আলটিমেটলি দেখুন তাদের হাতে আমাদের এই 4-5টা লোকের হাতে আমাদের দেশে 90% টাকা কিন্তু আছে, আর 10% রেস্ট অফ পিপলের কাছে। সো আলটিমেটলি এই যে তারা কি, এই যে 90% টাকা যে 5 জনের কাছে, তারা কি, দিস আর দ্য ইকোনমিক এলিট। বুঝাতে পারলাম? যেটা এক্সাম্পল দিলাম একটা বোঝানোর জন্য, ইকোনমিক এলিট। দেন আরও প্রত্যেকটা সোসাইটিতে বলছে কি কিছু এলিট টাইপ অফ পিপল আছে যারা আসলে ক্ষমতাটা বা পাওয়ারটা এক্সারসাইজ করে। অভিজাত বর্গ প্রত্যেকটা সেক্টরে আছে বলছে। আপনি যদি দেখেন, আপনি প্রত্যেকটা সেক্টরে দেখবেন। অ্যাকচুয়ালি আমরা বলি যে ক্ষমতার পলিটিক্যাল ওয়াইজ, আমরা ডেমোক্রেসিতে বলি আসলে ক্ষমতার মানুষের হাতে, বাট আপনি যদি একটু যদি অ্যানালাইসিস করে যদি দেখেন যে ডিসিশন নেওয়ার পাওয়ারটা কার হাতে, মেইনলি স্মল গ্রুপ অফ পিপলের হাতে ডিসিশন নেওয়ার পাওয়ারটা। স্মল গ্রুপ অফ পিপলের হাতে। ঠিক, আশা করি বুঝতে পারলেন যে এলিট থিওরি কি। এলিট থিওরি থেকে এলিট থিওরি আন্ডারস্ট্যান্ডিংটা হলো অ্যাজ ওয়েল এস, আর ইম্পর্টেন্ট ছিল যে এলিট থিওরির আর 4জন, টোটাল এলিট থিওরি 4জন থিঙ্কারই মেনলি আছে, যেটা প্যারেটো, মস্কা, মিশেলস অ্যান্ড আরেকজন কে আছে আপনার CW মিলস, এবং তাদের 4টা বইয়ের নাম আমি আপনাদেরকে লিখিয়ে দিলাম। এবার আসুন আপনি কোয়েশ্চেন নাম্বার 19। কোয়েশ্চেন নাম্বার 19 কী বলছে? হু সেড ওভার হিমসেলফ, ওভার হিজ ওন বডি মাইন্ড দ্য ইন্ডিভিজুয়াল ইজ সুপ্রিম। এটার রাইট অ্যান্সার জেস মিল। ঠিক, জেস মিল বলছে কি নিজের উপর, নিজের দেহ এবং মনের উপর প্রত্যেক ব্যক্তি হলো সর্বভৌম। কে বলছে এটা? জেস মিল। জেস মিল ইজ দ্য রাইট অ্যান্সার। জেস মিল সম্পর্কে আমরা কিছু কনসেপ্ট পড়েছি, কিন্তু জেস মিল যে লিবার্টির যে একটা কনসেপ্ট আছে, সেলফ রিগার্ডিং অ্যান্ড আদার রিগার্ডিং, এই কনসেপ্টটা যদি আমরা ভালো করে বুঝি তাহলে এই ডেফিনিশনটার মিনিংটা আমরা বুঝতে পারবো। ঠিক, বাট আজকে আমরা এই কনসেপ্টটা নিয়ে আলোচনা করব না। আমরা যেদিন আমরা জেস মিলকে নিয়ে আমরা একটা আলাদা সেশন করব, আলোচনা করব, ওই দিন আমরা যে সেলফ রিগার্ডিং, আদার রিগার্ডিং কি, এগুলো, এই যে জেস মিলের যে কনসেপ্টগুলো, সেলফ রিগার্ডিং, আদার রিগার্ডিং, এই কনসেপ্টগুলো যদি আপনারা যদি একটু যদি শুনে বা বুঝে রাখেন, তাহলে এক্সামে এগুলো থেকে ডাইরেক্ট কোয়েশ্চেন আসবে। সেলফ রিগার্ডিং, আদার রিগার্ডিং, এই কনসেপ্টটা কে দিয়েছে। সো এই জায়গাতে একটা ইম্পর্টেন্ট অপরচুনিটি আপনাদের কাছে থাকে যখন আপনারা কোয়েশ্চেন শুনছেন। শুধু আপনারা এই জিনিসগুলো একটু মনে রাখলেও আপনারা অনেকটা জিনিস সলভ করতে পারবেন। আজকের দিনের আমাদের আরেকটা কোয়েশ্চেন, যেটা হলো আপনার লাস্ট কোয়েশ্চেন আজকের দিনের, হু এক্সপোনেন্ট ক্লাসিক্যাল লিবারেলিজম। দেখুন, লিবারেলিজম থেকে আমরা এই পর্যন্ত 20টা কোয়েশ্চেন সলভ করেছি। আমি লিবারেলিজম থেকে 4টা কোয়েশ্চেন সলভ করেছি, 4টা কোয়েশ্চেন শুধু লিবারেলিজম থেকে। তাহলে আপনি বুঝতে পারছেন তো লিবারেলিজমের যে অ্যাকচুয়ালি ওয়েটেজটা কতটুক। তো এই কারণে আমরা একদিন লিবারেলিজম নিয়ে একটা সেশন করব। ইট ইজ ভেরি মাচ ইজি অ্যান্সার। এখানে যে আছে, এখানে ক্লাসিক্যাল লিবারেলিজমের ফাউন্ডারকে জন লককে কী বলা হয়, আরও কয়েকটা ইনফরমেশন লিখে রাখুন। জন লককে ফাদার বলা হয়। কিসের? লিবারেলিজমের ফাদার বলা হয়। ঠিক, এবার জন লক কোন স্কুল থেকে, কোন সিস্টেম থেকে বিলং করে? তিনি সোশ্যাল যে স্টেট অফ নেচার, সোশ্যাল স্টেট ফরমেশনের যে স্টেট অফ নেচার একটা কনসেপ্ট আছে, স্টেট অফ নেচার, ওই স্কুল থেকে বিলং করে, যেখানে লক, হবস, রুশো 3জন আছে। ঠিক আছে, সো এইখানে আমরা অলরেডি অনেকটা জিনিস আলোচনা করেছিলাম হবস আর রুশো নিয়ে। এখানে আমরা লক নিয়ে একটু আলোচনা করব। অ্যাকচুয়ালি লক কি বলে? লক বলে স্টেট অফ নেচার। স্টেট অফ নেচার কোনটা? স্টেট তৈরি হওয়ার আগের যে সিচুয়েশনটা, এই জায়গাটা আমরা ধরলাম। তো স্টেট অফ নেচার সম্পর্কে লক বলেছেন যে স্টেট অফ নেচারে মানুষটা কী ছিল? অনেকটা ভালো ছিল, মানুষের মধ্যে রিজনিং ছিল, মানুষের মধ্যে সেই সেন্স অফ কোয়ালিটি ছিল যেখানে মানুষ পিসফুলি কী করতো? পিসফুলি থাকতো। ঠিক, বাট ধীরে ধীরে মানুষ এবার একটু করে সোশ্যাল কন্ট্যাক্টের দিকে, মুভ হলো টু সেভ দেয়ার সেলফ ফ্রম এনি কাইন্ড অফ আননেসেসারি অ্যাকশন অর এনি কাইন্ড অফ আননেসেসারি অ্যাসপেক্টস। সো জন লক স্টেট অফ নেচারের ক্ষেত্রে
বা তিনটি ন্যাচারাল রাইটের কথা বলেছে। কি বলেছে? রাইট টু লাইফ, লিবার্টি, থার্ড নাম্বার কি? প্রপার্টি। ঠিক, এই তিনটা ন্যাচারাল রাইটের কথা বলেছে কি? জেএস মিল। তিনি বলছেন এই তিনটাকে প্রোটেক্ট করার জন্য কিসের ফরমেশন করার জন্য কথা বলেছে? মানুষ এই তিনটাকে প্রোটেক্ট করার জন্য স্টেটের ফরমেশনের কথা বলেছে। যেখানে স্টেটকে শুধুমাত্র কিসের জন্য তৈরি করা হবে? স্টেটকে শুধুমাত্র তৈরি করা হবে টু প্রোটেক্ট লাইফ, লিবার্টি অ্যান্ড প্রপার্টি অফ দ্য ইন্ডিভিজুয়াল। বুঝাতে পারলাম? যে স্টেটের ফরমেশনের কথা বলেছে বা সামাজিক চুক্তির কথা বলেছে, যে চুক্তির মেন রিজন কি? চুক্তি করে কেন স্টেটের ফরমেশন বা কারোর হাতে কেন পাওয়ারটা দেওয়া? সিম্পলি যে সাধারণ মানুষের যে লাইফ, লিবার্টি, প্রপার্টির যে কি এটা আছে, এগুলাকে সেফ রাখার জন্য, সুরক্ষিত রাখার জন্য স্টেটের ফরমেশনের কথা বলেছে জেএস মিল। ঠিক, সো এ হলো আলটিমেট এক্সপ্লেনেশন অফ দিস ক্লাস। যে আজকেও আমরা 10টা কোয়েশ্চেন করলাম। প্রথম দিন 10টা কোয়েশ্চেন করলাম, আজকে দ্বিতীয় ক্লাসেও আমরা 10টা কোয়েশ্চেন উইথ এক্সপ্লেনেশন আমরা করলাম। আর জেএস মিলকে কী বলা হয়? ফাদার অফ লিবারেলিজম কয়। ঠিক, ফাদার অফ লিবারেলিজম বলা হয়, লিবারেলিজমের ফাদার বলা হয় জেএস মিল, এটা মনে রাখবেন। ঠিক আছে? আর জেএস মিল কোন স্কুল থেকে বিলং করে? যে লিবারেলিজমের যে 4টা টাইপ আছে এর মধ্যে সে ক্লাসিক্যাল লিবারেলিজম থেকে বিলং করে। ঠিক, এই হলো বেসিক কিছু ইনফরমেশন আপনাদেরকে আমি আজকে এই ভিডিওটার মধ্যে শেয়ার করেছি। ভিডিওটা অনেক বড় হবে, কিন্তু আমি আপনাদেরকে একটু জিনিস বলবো। আপনারা যদি আমাদের ভিডিওটা ধ্যান সম্পর্কে যদি ধ্যান দিয়ে যদি শুনেন, যেই 40-45